3 মাস আগে নরেন্দ্র মোদীর নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ডক্টর এস জয়শঙ্করের সাথে গত জুন মাসে তাজিকিস্তানে অনুষ্ঠিত এক সম্মেলনের ফাঁকে বৈঠকের পর দ্বিতীয়বারের মতো মঙ্গলবার বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকে নিরাপত্তা, কানেক্টিভিটি, মানুষে মানুষে যোগাযোগ ইত্যাদি বিষয়ে সহ দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন। এর আগে গত এক দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে শতাধিক চুক্তি হওয়া সহ বহুদিনের ঝুলে থাকা সমুদ্রসীমা ও ছিটমহল সমস্যার সমাধান হলেও তিস্তার পানি বন্টন এখনো ঝুলে রয়েছে। দুই দেশের জন্য লাভজনক হয় এমনটা বিবেচনায় নিয়ে 54টি নদীর অভিন্ন পানি বন্টনের বিষয়ে একটি ফর্মুলা বের করতে বাংলাদেশ ভারত রাজি হয়েছে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিস্তার বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। তাছাড়া সীমান্ত লাগোয়া ভারতীয় রাজ্য আসামে নাগরিকত্ব সমস্যায় থাকা 40 লাখেরও বেশি মানুষ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও তিনি মন্তব্য করেছেন। এতে উদ্বেগ প্রকাশ করে গবেষকরা বলছেন, আসামের 40 লক্ষ মানুষও যদি সে দেশের জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়ে, তাহলে মিয়ানমারের রোহিঙ্গাদের মতোই আরেকটা শরণার্থীর সংকট তৈরি হবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান, আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এই পর্বের রাজকাহনে। শিরোনাম যেটি রেখেছি, জয়শঙ্করের সফরে জয়কার। আসলে শুরুতেই এটি নিয়ে জানতে চাই যে কি চাওয়া পাওয়া, দুদেশের চাওয়া পাওয়া কিরকম ছিল এই সফর থেকে এবং কি অর্জন। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছ থেকে শুরু করি। বাহ, দুই ডিপ্লোম্যাট থাকার পরে আমি বিশ্লেষণ জেনে তারপরে অভিজ্ঞতা থেকে যান। ধন্যবাদ। কয়েকটা জিনিস বিষয় খেয়াল রাখা দরকার। সেটা হলো যে গত 10 বছরে যে উন্নয়নটা হয়েছে সেটা একটা অপটিমাম লেভেলে গেছে। আমার মনে হয় না এর উপরে যাওয়ার আর কিছু আছে আপাতত, সেটা খেয়াল রাখতে হবে। কারণ বারবার যদি আমরা আশা করি যে মানুষ কি বলা হয় পাহাড়ে উঠতেই থাকবে, তাহলে তো হবে না, কারণ পাহাড়ের একটা সময় তো এক জায়গায় যে থামবে। তো সেই অপটিমামে এসে পৌঁছেছে, বিশেষ করে বাংলাদেশের দিক থেকে। ভারতের দিক থেকে আমি মনে করি যে এখন অনেক কিছু দেয়ার আছে। তিস্তার কথা তো একটা প্রশ্নই হলো। বড় যে জিনিসটা আমার মনে হয় দেখা দরকার, যেহেতু বাংলাদেশ একটা গ্রোথের মধ্যে আছে এবং 7%-এর উপরে তার গ্রোথ চলে গেছে, সেখানে আমার মনে হয় এখন যেই বিষয়টা আসা দরকার সেটা হলো নতুন কতগুলো জিনিস। সেটা একটা আমি মনে করি যে বাংলাদেশি ইনভেস্টমেন্ট নর্থ ইস্টে, সেটা নিয়ে সিরিয়াসলি এখনই আলোচনা শুরু করা দরকার। কারণ যদি আমি নর্থ ইস্টকে যদি আসলেই পরিবর্তন করতে চাই, তাহলে বাংলাদেশ যেই অর্থনৈতিক কাঠামো তৈরি করেছে সেটার উপর দাঁড়িয়ে আমি মনে করি যে একটা উইন উইন সিচুয়েশনে দুই দেশ যেতে পারে। ঠিক একইভাবে পানির বিষয়টাও আমি মনে করি যে ওই বায়োল্যাটারাল আর সম্ভব না, ওই যেটা তিস্তা ব্যাপারগুলো, তিস্তার ব্যাপারে আমরা বুঝতে পারছি। কারণ নদীর ব্যাপারে ধ্যান ধারণা পরিবর্তন করা দরকার। নদী শুধু পানি না, নদীর মধ্যে আরও অনেক কিছু থাকে। যদি আমি ওটাকে নদী বলি, তার মধ্যে কোনো সন্দেহ নেই সেডিমেন্টের বিষয় থাকে, বায়োডাইভার্সিটির বিষয় থাকে, এই যে এমনকি এনার্জির বিষয় থাকে। তো আমরা সবসময় ভাগাভাগি যখন করি আমরা পানিটাই চিন্তা করি, আমরা ওই সেডিমেন্ট, বায়োডাইভার্সিটি ওইগুলো চিন্তা করি না। সেই চিন্তাভাবনা এখন অলরেডি পানির বিষয়ে চলে এসেছে এবং বাংলাদেশের একটা বড় আমি মনে করি একটা পরিবর্তন হয়েছে নদীর উপরে তার চিন্তাভাবনা। সেটা হলো আমাদের কোর্টে অলরেডি একটা রায় দেওয়া হয়েছে, সেটা হলো প্রত্যেকটা নদীকে বলা হচ্ছে যে তার একটা রাইটস আছে। এটা কিন্তু বিশ্বের অন্য জায়গায় সব নদীকে করা হয়নি, এক। আর দ্বিতীয় জিনিসটা হলো অন্য যেগুলো হয়েছে সেগুলো হয় ধর্মীয় কারণে হয়েছে, নাহলে এথনিসিটির কারণে হয়েছে, যদি নিউজিল্যান্ডের কথা বলা হয় বা গঙ্গার পানির কথা বলা হয়। কিন্তু বাংলাদেশে একমাত্র যেটা একেবারে পুরোপুরি 100% সেকুলার কারণেই বলা হচ্ছে যে না, নদী তার নিজের রাইটস আছে বেঁচে থাকার। সেই জায়গায় ওই পরিবর্তনটা আমাদের আনতে হবে এবং ওটা আনার একটাই উপায় হলো যে একটা বেসিন অ্যাপ্রোচ নেওয়া প্রয়োজন, যেখানে শুধু ভারত বাংলাদেশ না, ভুটান,
এমনকি নেপাল, এমনকি চীন, সবাই মিলে যখন বসবে, তখনই আমি মনে করি যে আজকের যে সমস্যা সেই, তো আমি সেটা বলছি যে একটা কোয়ান্টাম মানে ওই কি সফরে কি হলো, এর চেয়ে আর ভালো হওয়ার কারণেই ভালোটা টিকিয়ে রাখার কথা, সেটা টিকিয়ে রাখছেন দুই দেশই। সেটা কোনোভাবে মানে এর পিছনে চেয়ে আর ভালো কিছু আমরা আশা করতে পারি না আপাতত এখন। না। আপাতত আশা করতে পারি না। মানে যে বিষয়গুলো আপনি আনছিলেন এগুলোকে নিয়ে আমি একে একে আলোচনায় আসতে চাই, প্রত্যেকটা বিষয় নিয়ে জানতে চাই। পানি বন্টন, বিনিয়োগ, আরো কতগুলো বিষয় আলোচনায় এসেছে। সাংবাদিকদের প্রশ্নের মুখে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা হয়েছিল, এনআরসি নিয়ে কথা হয়েছে আসামের। ডক্টর ওয়ালিউর রহমান, আপনার কি পর্যালোচনা, আপনি কিভাবে মূল্যায়ন করছেন এই সফর? এবং যদি আমরা আবার ওই অর্জনের একটা তুলনা করি, আমরা কি চাইলাম, কি আশ্বাস বা পেলাম, কি পেলাম, তাদের চাওয়াটা কি ছিল এই সফর থেকে? দেখুন, আন্তর্জাতিক কূটনীতিতে যখন দুই পটেন্টেট, এখানে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো, সেখানে আমরা শুরুতেই আশা না কিছু পাওয়া বা পাওয়া না পাওয়ার আশা করাটা ঠিক আমি সেভাবে দেখি না কখনোই। এক নম্বর হচ্ছে যে মিটিং হওয়া, আলাপ হওয়া, যে সম্পর্ক ভারতের, এটা ভারত কেন্দ্রিক আলাপ হচ্ছে, তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন এখানে এসেছেন, দ্যাট ইটসেলফ ইজ অ্যান ইন্ডিকেশন যে তারা এসছেন, নিশ্চয়ই কিছু আলাপ করবেন, কথাবার্তা বলবেন। তিনি আগেও এসছেন, এবার এসছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। সেখানে যে হোল গ্যামাট অফ ইস্যুস যেটা আমাদের ভিতরে হয়েছে, এবং প্রফেসর ইমতিয়াজ বলেছেন প্রায় 100টা চুক্তি প্লাস আমাদের হয়েছে, এবং সেই চুক্তিগুলির অগ্রগতি হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে, এবং এটা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। সেখানে চুক্তির মূল্যায়ন কি সেটা আমাদের করার সময় এসছে, করছি আমরা, এমন না যে করছি না। অনেক জায়গাতে কিছু সমস্যা আমাদের আছে, সেগুলো এই মিটিংয়ের ভিতরে দিয়ে আমরা কিন্তু সমাধান করার চেষ্টা করছি। না, নদীর ব্যাপারে যে কথাটা বলা হয়েছে সেখানে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই, এবং তিস্তার ব্যাপারে তিনি যেটা বলেছেন সেটাই আমি মনে করি যে রাইট অ্যান্ড অনেস্ট এক্সপ্রেশন অফ হিজ থট, ভিউজ অ্যান্ড দি কান্ট্রি ভিউজ। আর অন্যান্য নদীর কথা আপনি বলছেন, অভিন্ন নদীর যে 55 আছে, এটা তো আমরা বহুদিন থেকে বলে আসছি আছে এখানে। আমি আবার ফিরে যাবো যে আমি একজন ব্যক্তি হিসাবে সবসময় অপটিমিস্টিক, এবং অপটিমিজম না থাকলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। দেখুন, ভারতের সঙ্গে সেই অপটিমিজম ছিল বলেই যে আমাদের প্রধানমন্ত্রী যে চুক্তির সাইন করলেন, তিনি এইবারে ক্ষমতার, এর আগের বার 2009-এ 2010-এ তিনি গেলেন, সেই থেকে এ পর্যন্ত 10 বছর প্লাস যেগুলো আমরা করেছি, এটা বলতে গেলে একটা অপটিমাম আমি বলবো না, আমি বলবো যে কোয়াইট অলরাইট, কোয়াইট ওয়েল, গুড প্রগ্রেস। আমি বলবো না যে আমরা এখানে শেষ হয়ে গেল সেই প্রগ্রেসটা, নো। আমি বলবো যে আমরা অনেক অ্যাচিভ করেছি। কানেক্টিভিটি বলেন, আমাদের আসা যাওয়া বলেন, বিসিআইএম চলছে এখন, যেহেতু সার্ক অচল হয়ে গেছে, আমরা বিমস্টেক দেখছি। এই যে আমাদের ছোট ভাই, তিনি ব্যস্ত আছেন বিমস্টেক নিয়ে, অনেক প্রোগ্রাম করছেন, মিটিং করছেন। তো এই নিয়ে কিন্তু শুধু আমরা না, ভারত ব্যবস্থা করছে। ভারত যে প্রধানমন্ত্রী মোদী সাহেব বলছেন যে বিমস্টেক হচ্ছে আমাদের যে লুক ইস্ট পলিসির একটা অঙ্গ, এবং এর মাধ্যমেই আমরা যদি কিছু হারিয়ে থাকি, ইফ এট অল, যেটা আমরা হারাইনি, সার্কটাকে এগিয়ে না আনার জন্য, তাই বিমস্টেকের মাধ্যমে সেটা আমরা করবো। দ্যাটস এ ভেরি গুড আইডিয়া, পজিটিভ ডেভেলপমেন্ট। সো ইজ বিসিআইএম ইজ অফকোর্স পজিটিভ। সেখানে একটি সমস্যা আমাদের হচ্ছে, সমস্যা বলবো না আমি, সিচুয়েশন বলি আমি, সমস্যা বলে কিছু আমাদের নেই আমার ভাষাতে, সিচুয়েশন। সেটা হচ্ছে মায়ানমার যেহেতু প্রতিষ্ঠাতা সদস্য বিমস্টেকের, বিসিআইএমের, মায়ানমার এবং চায়না, বাংলাদেশ এবং ভারত পরে আসলো। আমরা সেই মিটিংয়ে ছিলাম, সেখানে আমরা রাজি হয়েছিলাম সেই সো-কল্ড কুনমিং ইনিশিয়েটিভ। কাজে দিজ আর দি ইস্যুজ ইন ফ্রন্ট অফ আস। এটাকে আমি বলি খুব ফ্লেক্সিবল, এবং ইটস এ মুভিং সিচুয়েশন, এবং এটা চলবে।
কিন্তু যেই সমস্যাগুলো নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন হয়ে আছি, সেগুলোর কি গতি হচ্ছে বা সেদিকের আলোচনায় কতটা অগ্রগতি বা গতি যাই বলি না কেন তা হচ্ছে, সেটি নিয়ে নিশ্চয়ই আমি জানতে চাইবো। মুন্সি ফয়েজ, আসলে এবারে মানে একটু বিশেষভাবেই জানতে চাই যে এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশ সফর করার তাদের উদ্দেশ্যটা কি? এখানে তো একটা উদ্দেশ্য খুব পরিষ্কার, দুটো উদ্দেশ্য পরিষ্কার খুব। একটা হলো এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে এটা তার আঞ্চলিক একটা সফরের মতন। এর আগে যদিও দুই মন্ত্রীর মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এইরকম আনুষ্ঠানিক সফর হয় নাই। সম্মেলনের ফাঁকে দেখা। সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি কোথায় আসলেন? প্রথম বাংলাদেশে। সুতরাং সেটা একটা, আমি মনে করি একটা ভালো ইঙ্গিত যে দুই দেশের মধ্যে সম্পর্ক খুব ভালো পর্যায়ে আছে এবং এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করা যায় সেটা নিয়ে তারা চিন্তা করছেন। সেই জন্য এই একটা ইঙ্গিত তারা দিতে পারছেন। দ্বিতীয় যেটা হলো যে খুব শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার কথা আছে, সেটার একটা আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো এবং সেই ব্যাপারে কিছু আলাপ আলোচনা করা, যে ওইখানে আমরা কি করব, কি আলোচনা করব। কারণ যখনই প্রধানমন্ত্রীর পর্যায়ে বৈঠক হবে তখন তো একটা ভালো রকমের প্রস্তুতি থাকতে হবে দুই পক্ষেরই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে ওইটা, তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এছাড়া ওখানে ঢাকায় পৌঁছেই কিন্তু জয়শঙ্কর তিনি বলেছেন যে আমাদের যা কিছু বিষয়ে যত রকমের সহযোগিতা আছে এবং সম্ভাব্য সহযোগিতা আছে সব কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেখানে সমস্যা আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো। তো সেটা আজকে যে তারা মিটিং, যে সভা হয়েছে দুইজনের মধ্যে, যে মিটিং হয়েছে, তারপরে তারা যে বক্তব্য দিয়েছেন প্রেসের সামনে, তাতে কিন্তু এটা মোটামুটি পরিষ্কার হয়েছে যে তারা বিশাল একটা ইয়ে নিয়ে পরিসরে আলাপ আলোচনা করেছেন। এখানে আমার কাছে খুব একটা জিনিস নতুন মনে হয়েছে এবং আমার কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে, সেটা হচ্ছে যে 54টা অভিন্ন নদীর ব্যাপারে একটা ফর্মুলায় আসা। এটার একটা অর্থ হয় যে প্রত্যেকটা নদীকে আলাদা আলাদা করে আর দেখার বিষয় না, যে প্রত্যেকটার জন্য আলাদা একটা চুক্তি, সেটার প্রয়োজন নাই। যদি আমরা যদি দুই পক্ষ যদি একমত হতে পারি, তাহলে সেটার ভিত্তিতেই আমাদের সম্পর্কগুলো, প্রত্যেকটা নদীর ভাগাভাগি যাই কিছু করি আমরা বেসিন হিসেবে করি। সাথে ও বলছেন যে তিস্তা চুক্তির বিষয়ে আগের অবস্থানেই রয়েছে। ঠিক আছে, সেটাতে কোনো অসুবিধা নেই, আগের অবস্থানে আছে, তার মানে কোনো পরিবর্তন হয়নি। তারা যে একটা কথা অ্যাড করেছেন তিনি, যে আমাদের একটা সমঝোতা আছে, সেটার ভিত্তিতেই হবে। কিন্তু তার মধ্যে আরো মাঝখানে যে কিছু কি বলা যায় কমপ্লিকেশনস এসেছে পশ্চিমবঙ্গের আপত্তির কারণ, সেগুলোকে তাদেরকে ইয়েতে নিতে হবে। কিন্তু কিভাবে সমাধানটা হবে, কবে হবে, সেটা আমি হয়তো বলতে পারছি না। কিন্তু এই যে কথাটা বলেছেন এটা আশাব্যঞ্জক। তো সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে যেটা আমাদের অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান সাহেব বললেন যে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমি আসলে এই নিরাশ না হতে চাই, নিশ্চয়ই আমাদের দেশের সবাই চায় যেন আমরা নিরাশ না হই। এটা কোনো শেষ নাই তো, এইসব কথাবার্তার তো কোনো শেষ নাই, মানে অনেক দিন থেকেই চলতেই আছে, শেষ হচ্ছেও না। কিন্তু সেইখানে যদি এই একটা ফর্মুলা যদি তৈরি করতে পারি আমরা 54টা নদীর ব্যাপারে, তাহলে সেটাকেও তো এখানে কাজে লাগানো যায়, যদি ততদিনে আমরা আলাদা করে চুক্তি সই করতে। আমার আশাটা হচ্ছে যে তিস্তার ব্যাপারে যেহেতু আমাদের কিছু অগ্রগতি আছে, একটা মোটামুটি শক্তি সই হয়ে যাচ্ছিল, সবকিছু আছে, তারপরে যদি কিছু ছোটখাটো অদল বদল করতে হয় করে সেটা আমাদের সেরে ফেলা দরকার এবং আশা করি সেটা হবে। এবং সাথে সাথে 54টা অন্য যে অভিন্ন নদী আছে সেগুলোর ব্যাপারেও একটা দুই পক্ষের ঐকমত্য হলে তাহলে আমাদের অন্য নদী নিয়ে আলাদা করে আর বসতে হবে না। ডক্টর ইমতিয়াজ আহমেদ, মানে অন্য নদীগুলো নিয়ে আলাদাভাবে বসতে হবে না, যেটা নিয়ে আমরা বারবার বসছি সেটাই হচ্ছে না। 54টা নদীকে এর সাথে জুড়ে দিয়ে একটা ফর্মুলার মধ্যে নিয়ে এসে তিস্তাকেই বরং আরো ঝুলিয়ে দেওয়া হলো কেনা? আশাবাদের কথা বলছেন, আমি একটু নেতিবাচক জায়গা থেকেই জিজ্ঞাসা করছি, যে এরকম আশঙ্কা থাকছে। আমি আসলে মুন্সি ভাইয়ের সাথে একমত হতে পারছি না এই ব্যাপারে। আমার মনে হয় বড় যেটা পরিবর্তন দরকার সেটা হলো তিস্তা কেন আসলে হলো না। এর একটা বড় কারণ হলো যে তিস্তা শুরু হয় সিকিম থেকে এবং সিকিম একাধিক হাইড্রো ড্যাম তৈরি করছে, কেউ বলছে 18টা, কেউ বলছে 20টা ইত্যাদি। আমি নিজেও সিকিমে গিয়েছিলাম, আমার সাথে প্রাক্তন ভারতীয় হাই কমিশনার ভিনা সিক্রিও ছিল এবং আমরা যখন নামছি ভিনা সিক্রি নিজেই বলছে যে এখানে তো পানিই নেই। কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জির কন্টেনশনটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না। সে বলছে পশ্চিমবঙ্গে যখন পানিটা আসবে সিকিমে, সেটা কতখানি পানি আসবে, সেটা যদি আমাকে আর 50-50 করতে হয় তাহলে তার আর কিছুই থাকছে না। তার মানে এখানে সিকিমের আসা দরকার। এখন সিকিম যেই মেগা প্রজেক্ট নিয়ে হাইড্রো ড্যাম তৈরি করছে, সেই জায়গায় যদি একটা পরিবর্তন না আসে, তিস্তায় পানি কোনোভাবেই আসবে না।
বাংলাদেশ অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারে, পানি কিভাবে কিন্তু করবে। মানে ভারত কি পাচ্ছে না পাচ্ছে সেটি তো আসলে দেখার বিষয় কি। নদী তো একটা মানে যৌথ সম্পত্তি, তাদেরও যেমন আমাদেরও তেমন, তারা কি পাচ্ছে সেটি না, দেখে কি কিন্তু- আমরা কতটুকু আশা করব না, সেটি নির্ধারণ করব। একটা বিরতি নিয়ে এসে আমি এখান থেকে শুনতে চাই। দর্শক, বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি যেটি বলছিলেন সেখান থেকেই আসি যে ভারত কতটুকু পানি পাচ্ছে, তাদের পানি আছে কি নাই সেটা কি আমাদের দেখবার বিষয়। আমি পড়ছিলাম একটু হেলসিঙ্কি নিয়মাবলী অনুযায়ী, দেখছিলাম যে উজানের দেশ এমন কোনো কিছু করতে পারে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনো নির্মাণ তারা করতে পারে না। তাহলে সেটি তো আছেই, তাহলে কেন ভারতের কথা আমাদেরকে ভাবতে হবে? এগুলো বড় আকারে যে ভারতের জনগণের সেই ধরনের প্রেশার তারা সরকারকে দিচ্ছেও না, কারণ সরকার তো জনগণের সাথে একটা সম্পর্ক। তো সরকার যেভাবে বোঝাচ্ছে যে এটা হলো আমার পানি, এই পানিটা আমি ব্যবহার করব ইত্যাদি, এবং কিছুটা যেটা হয় আপার রাইপেরিয়ান কতগুলো সুবিধা নিতে চেষ্টা করে। কিন্তু ভারতের জনগণ কেন প্রেশার দেবে? প্রেশার তো দেবো আমরা। না, আমার কথা হচ্ছে যে আমরা যে প্রেশারটা দিব, আমরা কিভাবে প্রেশারটা দিব, মানে আমরা প্রেশারটা তো একটা হলো কূটনৈতিক, তো আমরা তো বলেই যাচ্ছি পানি না থাকলে প্রেশার দিক হ্যাঁ pressure, হ্যাঁ এমন কথা হচ্ছে এই যে যতটুকু আছে ততটুকু থেকেই আমরা পাবো। না, কথা হচ্ছে যে ওইটাই হচ্ছে যে একেবারে পশ্চিমবঙ্গে এসে যে তিস্তার যে পানিটা সেটা এতই অল্প, সেটা যে কোনো সরকার আজকে হয়তো বারবার মমতা ব্যানার্জির দিকে বলছি, ওটা পলিটিক্যাল কারণেই বলছে, ওটা অন্য সরকার আসলেও পশ্চিমবঙ্গের সেই রাজি কোনোভাবেই হবে না। তো আমার কথা হচ্ছে যে মৌলিক একটা পরিবর্তন করা দরকার, কারণ হচ্ছে এখানে সিকিমের বিষয়টা আছে, এই যে হাইড্রো ড্যাম যদি বন্ধ না করে তাহলে কখনোই সম্ভব না। এটা বড় অন্য কথায় পানির উপরে বড় একটা ধারণা যদি চিন্তা না হয়, কিছুটা হচ্ছে যেটা বললাম যে আগে কখনোই ছিল না যে নদীর একটা লিভিং বিইং, এটা ছিলই না, এটা তো কেবল নতুন আসছে। আমরা করেছি, নিউজিল্যান্ড করেছে, তারও কয়েকটা দেশ, গুটি কয়েক দেশ করেছে, এটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এটা যখন আরো বড় আকারে হবে, এই নিয়ে আরো জনমত তৈরি করা দরকার, তখন একটা যাবে। তো যার জন্য আমি তিস্তার ব্যাপারে আমি মনে করি না যে এই এখন 54 নদীর এটাকে নিয়ে এর কোনোভাবেই সমাধান হবে না। এটা হলো একটা বড় কথা। এটা আমাদের নিজেদেরই একটা উপায় বার করতে হবে। এখানে একটু এই নিজেদের উপায়ের জায়গাটায় যদি আমি একটু আসতে চাই, মানে আমার আরো কয়েকটা বিষয়, সবগুলো বিষয় নিয়ে ছোট ছোট করে আপনাদের প্রত্যেকের মন্তব্য জানতেই হবে আমাকে। ডক্টর ওয়ালিউর রহমান, যে মানে জানতে চাইছিলাম যে তিস্তার বিষয়ে আমি আসলে প্রশ্নটা হারিয়ে ফেলেছি, যে প্রশ্নটা আমি ভাবছিলাম মনে মনে। নিজেদের কি উপায় আমরা কি নিজেদের করতে না, পারি? আসলে আসলে অনেক অনেক ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। নিজেদের উপায় বের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলছেন যে বিকল্প উপায়ের কথা ভাবছেন, আমরা চাইলাম পানি, পেলাম বিদ্যুৎ, আমরা কি তিস্তার আশাটা একটু একটু করে ছেড়েই দিচ্ছি? নট এক্স্যাক্টলি। এইটা আমি আপনাকে আমার প্রথম ইন্টারভেনশনে বলেছি যে দুই দেশের আন্তর্জাতিক আন্তঃসম্পর্ক যেটা থাকবে, এটা উইন উইন সিচুয়েশন হতে হবে, এবং অন্য দেশকে আপনি তারা যতটুকু সম্ভব দেবে আপনাকে, না দিলে কি করবেন আপনি? ডিপ্লোমেসি, আলাপ আলোচনার মাধ্যমে যেতে হবে। কত বছর লাগতে পারে? হ্যাঁ, সেখানে অনেকে অনেক কথা বলবে। সেই 19বিংশ শতাব্দীতে একটা ঘটনা ঘটলো যে সোকল শেলসুইগ হলস্টেইন প্রবলেম, সেটা শেষ পর্যন্ত যখন আপনার 3 জন ব্যক্তি ছিলেন তার সঙ্গে ইনভলভ। আমি স্টোরিটা বলছি, খুব ইন্টারেস্টিং স্টোরি, যে একজন প্রিন্স আলবার্ট, তারপর একজন প্রফেসর, এবং জীবিত ছিলেন যিনি কথা বলছিলেন তিনি লর্ড পামারস্টন। তাকে জিজ্ঞেস করা হচ্ছে কী হলো সেই কেসটা, সমাধান তো হলো না। তখন উনি বলছেন যে দেখো, প্রিন্স আলবার্ট ইজ ডেড, এবং দি প্রফেসর হু ইজ alive, he has become deaf. একজন মারা গেছে, একজন ডেফ হয়ে গেছে, আর আমি যে ছিলাম সব ভুলে গেছি আমি। কাজেই এরকম অবস্থায় আমাদের আসবে না, এটা আমাদের মনে রাখতে হবে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বহুমাত্রিক সম্পর্ক তাদের সঙ্গে আমাদের আছে। তিস্তা ইজ ওয়ান অফ দেম। এবং আপনি ঠিকই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন এটা, যে তিনি ঠিক আছে যদি পানি না পাই আমরা, এবং এই সময় আপনি অ্যাড করেন যেটা আমার দুই কলিগ বলেছেন যে সিকিমের ব্যাপারটা সত্যি, শুধু সিকিমে না, মানে সিকিম যখন ভারতের ভিতরে এসে গেছে, ভারতেও কয়েকটা ড্যাম দেওয়া হয়েছে। সব মিলিয়ে দিদির বেশ তার আর্গুমেন্টের অনেক ওয়েট আছে। তার মানে এই নয় যে আমরা আমাদের দিকে ছাড়বো।
আমাদের অধিকারকে আমরা সবসময় চেয়ে যাব, তবে আমাদের বিকল্প পন্থা খুঁজতে হবে, নিজেদের স্বার্থে খুঁজতে স্বার্থে হবে। এবং উনি বলেছেন যে আমরা ওই দিঘি করব, বড় বড় দিঘি করব আমরা, তার মানে বর্ষার এটি নিয়ে সময় আমাদের পানি। খুব এখন আশাবাদ না, হবার আপনি কিছু আশা নাই। ছাড়বেন না। যেমন না, না, নরেন্দ্র না। মোদী এবং মাননীয় প্রধানমন্ত্রীর না, না। সাথে যখন দেখা হয়েছিল তখন তারা বলেছিলেন তাদের মেয়াদে, নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি করেছিলেন যে গত এই তো মেয়াদেই আরো তো আছে তিস্তা তো। চুক্তি হয়ে না যাবে। গত মেয়াদ না, এই যে এখনকার মেয়াদ না। হয়। না বলেছেন না, এই না, মেয়াদে, তখন তো গতবারের সরকার ছিল। হয়ে গেল তো, এখন তখন তো গতবারের এখন তো সরকার আরেকটা ছিল। মেয়াদে fake news এর একটা অংশ। সেকেন্ড মেয়াদ তো আমাদের প্রধানমন্ত্রী সেকেন্ড মেয়াদ, হ্যাঁ। তাই আমরা আশাবাদী যে হয়ে যাবে। একটা কথা তৃতীয় বলবো মেয়াদ আপনাকে, আমাদের। একটা কথা বলে শেষ করবে এটা, যে আপনি খুব খুব ভালোভাবে বলেছেন এবং রাইটলি সো, হেলসিঙ্কি এগ্রিমেন্ট। এগেন দেখুন, an agreement is an agreement. If it is to be enforced, তাহলে এনফোর্সমেন্ট হবে। এনফোর্সমেন্ট ছাড়া কোনো এগ্রিমেন্ট পৃথিবীতে কোথাও টিকে না। কাজে এখানে কোনো এনফোর্সমেন্ট, কোনো মেকানিজম নাই, এটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপনি একজন সভারেন স্টেট, আমি সভারেন স্টেট, আমি না দিলে সেখানে আপনার কিছু করার নাই। হ্যাঁ, আপনি ওখানে কোর্টে কোর্ট, আপনি কোর্টে যাবেন, কোর্টেও কিছু করতে পারবেন না। যেমন সমুদ্র জয়ের জন্য তো আমাদেরকে আদালতেই যেতে হয়েছিল। সেখানে পেয়েছি আমরা, কিন্তু সেখানে আমাদের বড় একটা লিগ্যাল পয়েন্ট ছিল যে আমরা সাইন করেছি এগ্রিমেন্ট, ওরাও সাইন করেছে এগ্রিমেন্ট, যে কিংস্টন এগ্রিমেন্ট, ল অফ দ্য সি। কারণ সেখানে, তবে এটাও ঠিক, আপনার প্রশ্নের একটা সন্দেহ আছে পিছনে, যে হয়েছে তো, নাও তো হতে পারতো। ইয়েস, ইউ আর রাইট, যে সদিচ্ছা ছিল ভারতের, মায়ানমারের সদিচ্ছা ছিল, তারা বলতে পারতো না আমরা করবো না, আমরা যাবো না ভিতরে। তার মানে সদিচ্ছার প্রশ্নটা আবারও সেই ঘুরে ফিরে সদিচ্ছার জায়গায় আসছে। এখনই এখান থেকে খুব আশাবাদ হওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী যাবেন অক্টোবরে, দেখা যাক সেখানে কোনো আলোচনা। কিন্তু আমি মুন্সি এখানে ফয়েজ, একটু আর বলতে একটা চাই। অনেকগুলো ইস্যু রয়ে যাচ্ছে। বন্ধু দেশ আমাদের, ভারত আমাদের বন্ধু দেশ, অনেক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাচ্ছে, অনেক উঁচু মাত্রায় পৌঁছাচ্ছে, কিন্তু এই আসামের নাগরিক পঞ্জি নিয়ে একরকমের হুমকি আমাদের উপর এসে পড়েই তো যাচ্ছে। মানে 40 লাখ মানুষকে অবৈধ বলে বলা হচ্ছে, সেই প্রক্রিয়া চলছে। যদি তাই হয়, আমাদের জন্য তো আসলেই হুমকি। এটা আমার এইভাবে আমি দেখি যে এটার ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, যে এটা একটা সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু আপাতত আজকে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, তাতে উনি বলেছেন যে এই 40,000 আর এই 40 লাখ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তো সেখানে একটা আশার লক্ষণ দেখা যায়। আমরা সেটার উপর ধরে রাখবো এবং চেষ্টা করবো যাতে সেটার উপরে কাজ করা যায়। কিন্তু আমি পানির ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম যে আমরা কি আমি করতে কিন্তু পারি, এই ব্যাপারে আরো প্রশ্ন করব। আমরা কি করতে পারি পানির ব্যাপারে, সেটার সম্বন্ধে কয়েকটা জিনিস আছে। যেমন গঙ্গা বাঁধের ব্যাপারে একটা কথা আছে, যে এইটা একটা আমাদের কিছুটা প্রোটেকশন দিতে পারে। তো সেই গঙ্গা বাঁধের বিষয়ে চিন্তা করার বিষয় আছে। তারপর হলো যে আস্তে আস্তে আমাদের অর্থনৈতিক অবস্থান ভালো হচ্ছে, তার ফলে আগে যেগুলোকে অনেক মনে হতো যে খুবই বেশি এক্সপেন্সিভ, সেগুলো এখন আর অত এক্সপেন্সিভ নাও হতে পারে। যেমন অনেক দেশ সমুদ্রের পানিকে ব্যবহার করছে তারা পানির অভাব মেটাতে, আমরা কি পারি কিনা সেটাও চিন্তা করবো, দেখবার সময় আসছে। আর নদীর বিষয়ে আমি মনে করি যে চেষ্টা চালিয়ে যেতে হবে, এইসব অল্টারনেটিভস থাকার পরেও চেষ্টা চালিয়ে যেতে হবে। কয়েকটা জিনিসের উপরে আমি একটু আগে বলছিলাম অনানুষ্ঠানিকভাবে, যে ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে যে নদীর তাদের কমন রিভার্সের ব্যাপারে যে তাদের যেসব দ্বন্দ্ব আছে, সেগুলোকে মেটানোর জন্য তাদের ফেডারেল একটা আইন আছে। সেই আইনে কতগুলো প্রিন্সিপালস লেখা আছে, সেই প্রিন্সিপালসগুলোকে আমরা কাজে লাগাতে পারি কিনা আমরা সেটা এক্সপ্লোর করে দেখতে পারি। তাছাড়া যে হেলসিঙ্কি এগ্রিমেন্টের কথা বললেন, অন্যান্য নিশ্চয়ই এটা এক্সপ্লোর করতে পারি। ভারতের সংবিধানের 253 অনুচ্ছেদে দেখছি যে আন্তঃরাষ্ট্রীয় বিষয়ে কেন্দ্রীয় সরকারি ঘোষণা, মানে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সুতরাং হবে। সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি কিনা সেটা দেখতে হবে আমাদেরকে। অল্টারনেটিভস কি কি আছে, চুপ করে বসে না থেকে সেগুলো এক্সপ্লোর করার একটা সুযোগ ডেফিনেটলি আছে। আমাদের একাডেমিক্সরাও সেটা কাজ করবেন, আমাদের যারা অ্যাকচুয়ালি প্রফেশনালস আছেন তারা সেগুলো নিয়ে কাজ করবেন। আমার মনে হয় যে অতএব তাদের যুক্তিতে আমাদের একটা বাদ দিয়ে আরেকটা না, এখানে যেটা বলবো যে একটা বাদ দিয়ে আরেকটা না, আমরা যেমন অল্টারনেটিভস খুঁজতে থাকবো, সেই সাথে যেগুলো আমাদের চেষ্টা জারি আছে সেইগুলোকে আরো শক্তিশালী করা যায় কিনা সেটাও দেখতে হবে। নিশ্চয়ই। ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবার একটু নাগরিক পঞ্জি নিয়ে কথা বলতেই চাই, যেটি মুন্সি ফয়েজ বলছেন যে তা ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন এটি অভ্যন্তরীণ বিষয় এবং এটি আশার বিষয়। এটি কি করে আশার বিষয়? অভ্যন্তরীণ বিষয় কি করে আমরা ভেবে নিতে পারি আর কি, নিশ্চিত হয়ে যেতে পারি যেটি শুধু তাদের অভ্যন্তরীণ বিষয়? কারণ অমিত শাহ কিন্তু নির্বাচনের আগে বলেছেন বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করে ওদেরকে বিতরণ করা হবে, ওই পোকার সাথে তুলনা করেছেন অবৈধ বাংলাদেশিদেরকে। একটা বড় পরিবর্তন ভারতে হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। যেটা ভারতের
বড় একটা অঙ্কের জনগণও খুবই চিন্তিত, তাদের ইন্টেলেকচুয়াল ফোর্স থেকে এমনকি অমর্ত্য সেন, বিভিন্ন ব্যক্তি, অরুন্ধতী রয় থেকে বিভিন্ন মানুষ চিন্তিত। এটা স্বীকার করতে হবে যে ভারত বড় একটা পরিবর্তন করছে, যেটা অ্যান্টি গান্ধী, অ্যান্টি নেহেরু, এমনকি টু নেশন থিওরির মধ্যে চলে যাচ্ছে। মনে রাখতে হবে যে টু নেশন থিওরি, যদিও জিন্নাকে ক্রেডিট দেওয়া হয়, এর প্রথম যিনি আসলে তৈরি করেছিলেন তিনি জেমস মিল, যে প্রথম ইতিহাস, ব্রিটিশ ইন্ডিয়ার ইতিহাস লেখে, সেই কিন্তু এই হিন্দু নেশন, মুসলিম নেশন এবং ব্রিটিশ এইভাবে ভাগ করেছিল হিস্ট্রিটাকে। সেটার পরে যারা নিয়েছিল এই যুক্তিটাকে, তারা কিন্তু আরএসএস, যার অংশ বিজেপির নরেন্দ্র মোদী ছিলেন। আরএসএস জিন্নার 17 বছর আগে এই টু নেশন থিওরি পক্ষে কথা বলেছেন, সেটাই 17 বছর পরে জিন্না নিয়ে পাকিস্তান তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা আর একটা পাকিস্তান দেখছি কিনা? এটা আমি বলছি না, এটা একেবারে যারা ভারতীয় যে জনগণ তাদের একটা বিরাট অংশ বলছে। অন্য কথায় ভারতের একটা বড় পরিবর্তন হচ্ছে। সেটা আমি হিন্দুত্ব নাম দিব না, আমি টু নেশন থিওরির নাম দিব, আমি বিভিন্ন, সেটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, মাইনরিটি ব্যাশিং থেকে শুরু করে, লিঞ্চিং থেকে শুরু করে, একেবারে শেষ পর্যায়ে কাশ্মীরের ব্যাপারে ইত্যাদি। এখন কথা হচ্ছে যে পুরো দক্ষিণ এশিয়া তো একেবারে ওতপ্রোতভাবে জড়িত, মানে এ তো না হবে না যে আমি একের বর্ডার যে সব থেমে যাবে, তা তো হবে না। সেই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের বড় কতগুলো রেসপন্সিবিলিটি বাড়ল। যদি সেকুলারিজম বলা হয়, বাংলাদেশ ভারতের আগে কিন্তু আমরা সেকুলার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, এটাও কিন্তু অনেকে ভুলে গেছে। অনেকে ভাবে যে আমরা বুঝি ভারতের পরে করেছি, তা না, আমরা কিন্তু আগে করেছি। মডেলটা এখন আমাদের হতে হবে, মানে এমন একসময় গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তো তাই যদি হয়ে থাকে এই জায়গায় একটা, যার জন্য আমি ওই 7% 8% গ্রোথের ব্যাপারে কিন্তু আমি জোর দিচ্ছি। কারণ যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, মানে আমি তো আর শ্রীলঙ্কা, আমি পাকিস্তান না, আমি নেপালও না, মানে অন্যতম একটা দেশ, যেটা মোটামুটি একটা মডেল হিসাবে বলা হচ্ছে, পৃথিবী সবাই বলছে ইত্যাদি। সেই জায়গায় আমি মনে করি যে আউট অফ দ্য বক্সের মধ্যে যেটা আমি বললাম, যে নর্থ ইস্টের যদি আমি উন্নয়ন করা যায়, সেটা কিভাবে হবে, সেটা হবার একটা সম্ভাবনা যেটা আমি মনে করি, সেটা হলো বাংলাদেশের সাথে বাংলাদেশি ইনভেস্টমেন্ট বাড়ানো। এই জায়গায় ওই সেকুলার এলিমেন্টটা বাংলাদেশ যত বেশি বড় আকারে আনতে পারবে, অত আমি মনে করি যে ভবিষ্যতে ভারতের পরিবর্তন হবে। কারণ ভারতের বর্তমান যেই বিষয়টা অনেকটা, এটা আমাদের অতীতটা, আমি যদি আমাদের অতীত পাকিস্তান বলি, আমাদের অতীতে ওরা সেই খপ্পরে পড়ে গেছে। সেদিকে তো তারা আরো বেশি করেই যেন যাচ্ছে বলে মনে হয়, সেটা বলছি, সেই পথে আরো বেশি আগাচ্ছে। এবং তারা যত বেশি ওদিকে যাবে, আমাদের তত বেশি সেকুলার এলিমেন্টটাকে বাড়াতে হবে, এটাই বলছিলাম। আমরা বাড়িয়ে কি লাভ হবে? কারণ এটা যদি ভারতের অভ্যন্তরীণ বিষয় হয়, যেটা জনাব প্রফেসর ওয়ালিউর ইমতিয়াজ রহমান বলছেন যে ভারতের মধ্যে অনেকেই এটা নিয়ে অলরেডি চিন্তিত হচ্ছে, যত এই দিকে তারা যাচ্ছে তত সেটার বিরুদ্ধে একটা চিন্তা গড়ে উঠছে, সেটার একটা ডাইনামিজম আছে। সেটার ফলে সেটা যদি সত্যি সত্যি গড়ে উঠতে পারে, তাহলে হয়তো এখনকার যে অবস্থান সেটা থেকে পরিবর্তন হতে পারে। আমরা সেই আশাবাদও নিশ্চয়ই করতে পারি। মানে আমরা যেন তাদের খপ্পরে না পড়ি, মানে আমরা যেন তাদের মডেলে না পড়ি, সেই জায়গাটা হলো বড় একটা চিন্তার ব্যাপার। সেই মডেলটা নিশ্চয়ই ফলো করতে চান, যেটি নেতিবাচক। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিবেট, ডিসকাশন। এটা আশা করেছিলাম যে আপনি হয়তো এই প্রশ্নটা প্রথমে করবেন, তাহলে আমাদের এটা একটা বড় জায়গায় আমরা আলাপ করতে পারতাম। সময় স্বল্পতার জন্য আমি অলমোস্ট এন্টায়ারলি এগ্রি উইথ প্রফেসর ইমতিয়াজ যে বাস্তবতা এখন ভারতে আছে, সেটা আমাদের বন্ধুরাষ্ট্র, আমরা স্বাভাবিক, আমি বলছি এটা, আমরা আজকে বলছি যারা আমাদের সেই যুদ্ধে সাহায্য করেছে, আমাদের স্বাধীনতা পেতে সাহায্য করেছে, এত রক্তের বিনিময়ে তারে 7,000 ভারতীয় সৈন্য অফিসার তারা জান দিয়েছে, মৃত্যু তারা রক্ত দিয়েছে। কাজে তখন যে ভারত ছিল, যে আদর্শে তারা উদ্বুদ্ধ ছিল, সে আদর্শ তো এখন ঠিক আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কাজেই আমরা, ইয়েস হি ইজ রাইট অ্যাবসলিউটলি, যে সেকুলারিজমটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল প্রথমে, এবং তিনি সে সেকুলারিজমটা তার মনে ছিল, জেলে বসে বসে লিখেছেন, যে বইটা বেরিয়েছে। কাজে সেকুলারিজমটা এমন একটা ইম্পর্টেন্ট শব্দ এখন আমাদের সাউথ এশিয়াতে হয়ে গেছে, যে পাকিস্তান তো গেছে,
at least for the time being, it is no longer there. Now, ভারত যে রাষ্ট্রটি আমরা ভেবেছিলাম যে তারা ঠিক পথে যাচ্ছিল, এখন যেভাবে তারা এগোচ্ছে সেখানে আমি বলবো যে পারহ্যাপস একটা ছেদ আসবে, সময় একটা আসবে, তারা থামবে। কারণ হি মেনশন অ্যাবাউট ইনক্লুডিং অমর্ত্য সেন, কালকে তিনি প্রায় আধা ঘন্টা কথা বলেছেন। খুব চিন্তার ব্যাপার, এবং সেই চিন্তা কিন্তু যে আমাদের নাই তা না, তবে অ্যাট দ্য সেম টাইম আমি অপটিমিস্টিক যে না, দে উইল কাম ব্যাক টু রিয়ালিটি সামটাইম। ভারত একটা বিরাট, ইটস অ্যান আইডিয়া। ইন্ডিয়া ইজ এ বিগ আইডিয়া, আজকের তো না, কত হাজার বছরের সভ্যতা তারা, 5,000 বছর সভ্যতা তারা। কাজে তাদের সেই যে চিন্তা ভাবনা আগে ছিল, তারা ফিরে আসবে, দে উইল কাম ব্যাক। তারা ফিরে আসবে, এই জায়গায় আপনি আশাবাদী হচ্ছেন। কিন্তু প্রশ্ন রেখে বিরতিতে যাব যে 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের সেই বিশেষ মর্যাদাও তো বাতিল করে দিল, সেটি ছিল তাদের নির্বাচনী ইশতেহার, এনআরসিও তাদের নির্বাচনী ইশতেহার। সেক্ষেত্রে মানে এভাবে পর্যায়ক্রমে এটিকেই আবার প্রাধান্য দিয়েও দেবে কিনা, সেটি একটা আলোচনা তো আমাদের উদ্বেগ তো থেকেই যায়। একটা বিরতির পরে এই প্রসঙ্গে এবং রোহিঙ্গা প্রসঙ্গে একটু জানতেই চাইব একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। যে প্রশ্নটি করছিলাম বিরতির আগে, জনাব মুন্সি ফয়েজ, এইটাতেই জানতে চাই যে আসলে 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হলো, এরকমই প্রাধান্যের ভিত্তিতে আবার এই এনআরসির বিষয়টাও চলে আসবে না তো? এটিও তাদের নির্বাচনী ইশতেহারের অংশ বিজেপির। না, এই বিষয়টা নিয়ে আমাদের খুব বেশি বলার সুযোগ নাই। এই যে 370 বাতিল করা, এটা কতগুলো জিনিস আছে, এটা ভারতের মধ্যেই চ্যালেঞ্জ হচ্ছে, এবং তারা নিজেরাই সেটাকে রিজলভ করবে। কারণ এটা তাদের, যদি আমরা খুব লিগালিস্টিক্যালি চিন্তা করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। আর একটা জিনিস যেটা আন্তর্জাতিকভাবে যেটা নিয়ে আলোচনা হতে পারে, যে এর ফলে ওখানে যে জনগণ আছে তাদের কোনো রকমের সমস্যা হচ্ছে নাগরিকপঞ্জিটাও পরিবর্তনটাও কি শুধু তাদের অভ্যন্তরীণ? কিন্তু আমাদের এগুলো নিয়ে আমাদের কতটুকু লাভ আছে সেটা আগে চিন্তা করতে হবে। আমরা যদি আমাদের কোনো লাভ হতো তাহলে বলার ব্যাপার থাকতো, তো আমাদের যেহেতু লাভ নাই, আমরা বলে না করে আমাদেরকে, আমার মনে হয়, ধৈর্য ধরে দেখা এবং আশা করা যে এর ফলে অন্তত ওই অঞ্চলের জনগণের জীবন যাতে আরো কষ্টকর না হয়ে ওঠে, সেই আশা করা। এবং আমরা আশা করব যারা ভারতের নেতা নেত্রীগণ আছেন তারা এই বিষয়ে চিন্তা করবেন এবং একটা এমন সলিউশনে আসবেন যাতে ওইখানকার নাগরিকদের জন্য এবং পুরো ভারতের জন্য সেটা ভালো হয়, এবং ভারত পাকিস্তানের মধ্যে যাতে একটা দ্বন্দ্ব বেঁধে না যায়। আমি আসলে আসামের সেই বাঙালিদের কথা বলছি, অবৈধ অভিবাসীদের কথা বলছি। ওখানে যাতে যুদ্ধ বেঁধে না যায়, কারণ যুদ্ধ বাঁধলে আমাদের সবার জন্য ক্ষতিকর। আর এনআরসির বিষয়টা তো আমি ওটা যেভাবে বললাম আর কি, যে এটা এখনো একটা ধারায় চলে আসে নাই। আমরা দেখতে হবে, অপেক্ষা করে দেখতে হবে, প্রক্রিয়াধীন আছে, এবং দেখতে হবে যে কোথায়, কারণ এটার বিষয়েও ভারতের মধ্যে নানান রকমের মতবিরোধ আছে। তো সুতরাং এটা দেখতে হবে যে কোথায় গড়ায়। যদি আমাদের ঘাড়ের উপর এসে পড়ে, তখন আমাদেরকে সেটা নিয়ে আগে আমরা ঘাড়ের উপরে নিয়ে নেওয়াটার কোনো। আমি জনাব ওয়ালিউর রহমান, আপনি কিছু বলতে চাইছেন? এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা একটা শব্দ আছে ল্যাটিনে, যে পোস্ট হক এরগো প্রপটার হক। যেহেতু এটা হয়েছে 370 তারা ইমপ্লিমেন্টেশন করছে, সো ফার কাশ্মীর ইজ কনসার্ন, দেয়ারফর যে বাংলাদেশের ব্যাপারে এটা তারা করবে, এটা ঠিক না। এটা হয়েছে বলে এটা হবে এমন কোনো কথা নেই। কথা ছিল যে এটিও তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, পরেরটিও তাদের নির্বাচনী প্রতিশ্রুতি। বলছি যে এটা বহুদিনের আপনার পুরনো একটা প্রবাদ, যে এইটা হয়েছে বলে এটা হবে এমন কোনো কথা নেই। কাজে আমরা সেভাবে দেখব। এবং যে কথাটা বলা হয়েছে, আমরা বোধহয় ভুলে যাচ্ছি যে 1994 সালে কিন্তু ঠিক এই পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এটা ওয়াজ নট ফলোড থ্রু। এবারে তারা ফলো থ্রু করলো, অমিত শাহ এবং প্রাইম মিনিস্টার মোদি বলেছেন, এটাকে ফলো থ্রু করলো। এখানে আমরা চাইব যে লাইক এভরিবডি এলস, যে এটা শান্তিতে হোক, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, এবং সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার ভারতের এটা। এখানে আমাদের কোনো মন্তব্য করার কিছুই নেই, এবং থাকা উচিত না। কারণ এক, তারা বন্ধুরাষ্ট্র, দুই, লিগ্যাল সিচুয়েশন এটা দে উইল ব্যাটল ইট আউট, তাদের ব্যাপার এটা। যে কথা বলা হলো যে অনেকে এটা চ্যালেঞ্জ করছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তবে আমি মনে করি সুপ্রিম কোর্টে এটা তাদের এই বিরুদ্ধে যাবে, এটা সরকারের পক্ষে যাবে।
এটা মোটামুটি একটা আন্দাজ আছে, আমাদের ধারণা আছে। কাজেই না আমি এখানে কাশ্মীর এর ব্যাপারে এর চেয়ে একটা কথা আমি অ্যাড করব। বহুদিন আগে, আমি জানি না আপনার তখন আপনি ছোটো ছিলেন, আমাদের কাছে মনে থাকতে পারে যে কৃষ্ণ মেনন যখন প্রথমে সিকিউরিটি কাউন্সিলে গেলেন অন কাশ্মীর, যে 16 ঘন্টা তিনি বক্তৃতা দিলেন, হি ফেন্টেড, দেন হি ওয়াজ ব্রট ব্যাক টু স্পিক। শেষ কথা হলো যে কাশ্মীর, পাকিস্তান শুড ফরগেট অ্যাবাউট কাশ্মীর, ইট ইজ এ মেয়ার ক্যাশ ফর পাকিস্তান, ফুল স্টপ। হি লেফট দ্য কাউন্সিল। তো এখানে আমিও শেষ করলাম, ইট ইজ এ মেয়ার ক্যাশ ফর পাকিস্তান পারহ্যাপস। আমাদের উদ্বেগের জায়গা হচ্ছে সেই নাগরিকপঞ্জি। কাশ্মীর না হয় তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নাগরিক যে পঞ্জি বলছে আসাম থেকে 40 লাখ মুসলিম, যাদেরকে অমুসলিমদেরকে আবার নাগরিকত্ব দিচ্ছে, কিন্তু মুসলিমদেরকে নিয়ে যে সংখ্যা 40 লাখ অবশ্য মুসলমান না, তাদের মধ্যে আছে, সেখান থেকে শুধুমাত্র মুসলিমদেরকে বিতরণ করা হবে, এটি জানা যাচ্ছে। ডক্টর ইমতিয়াজ, এই বিষয়ে কিছু বলবেন নাকি? আমি রোহিঙ্গা প্রসঙ্গটিতেও যেতে চাই, যে রোহিঙ্গা প্রসঙ্গটিতে যেটি বলেছেন যে এটি আসলে ভারত, বাংলাদেশ, মিয়ানমার 3 দেশের স্বার্থেই রোহিঙ্গা প্রত্যাবাসনটি জরুরি, তারা চায়, ভারত চায় বলে বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 22 তারিখ থেকে তো শুরু হবার কথা ছিল, কিন্তু গতকাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আসলে খুব নিশ্চিত করে বলা যাচ্ছে না, মিয়ানমারের উপর তো বিশ্বাস করা যায় কি আসলেই, এটি তো প্রশ্নই রয়েই যাচ্ছে। কি মনে হয় আসলে কি হবে? ভারত কি এখানে কোনো রকম উদ্যোগ নেবে? না, আমি মনে করি যে ভারতের পররাষ্ট্র নীতি এই জায়গায় একটা বড় সুযোগ ছিল, বড় আকারে একটা প্রভাব বিস্তার করা এই দক্ষিণ এশিয়ায়, সেটা তারা রীতিমতো হাত থেকে মানে ছিটকে চলে গেল। কারণ যখন সমস্যাটা হয়েছিল, মনে রাখতে হবে যে ভারতের বাংলাদেশের সাথেও সম্পর্ক ভালো ছিল, এমনকি মিয়ানমারের অং সান সুচির সাথে সম্পর্ক ভালো ছিল। এবং ভারতের ওই জায়গায় অ্যাটলিস্ট নরেন্দ্র মোদীর আমার মনে হয় একটা পজিশন ছিল অং সান সুচি এবং আমাদের প্রধানমন্ত্রীকে এক জায়গায় নিয়ে আসার। সেটা তারা করেনি। না করে যেটা করেছে, আমরা যেটা দেখলাম নেপিদোয়াতে যে নরেন্দ্র মোদী একেবারে রীতিমতো মিয়ানমারের পক্ষে চলে গেল। তারা ওখানে চীনের সাথে একটা করছে যে চীনকে কিভাবে ওখানে সরানো যায়। ওখানে আমি মনে করি তাদের, আমি মনে করি যে এক ধরনের ইনএফিশিয়েন্সি প্রকাশ পেয়ে গেছে। যদিও দক্ষিণ এশিয়ায় একাধিক ইনএফিশিয়েন্সি আমি তুলে ধরতে পারি, এমনকি শ্রীলঙ্কার ব্যাপারে বা নেপালের ব্যাপারেও, কিন্তু মিয়ানমারেরটা আরও পরিষ্কার। কারণ হচ্ছে যে ওটা করার ফলে যেটা হয়েছে, বাংলাদেশের মধ্যে যেই একটা জনমত তৈরি হয়েছিল যে দিল্লি আমাদের সাপোর্টে থাকবে, সেটা না হওয়ার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশে তার যে সাপোর্ট বেস যেটা ছিল সেটা কিন্তু কমে গেল। এবং যেটা হলো মিয়ানমারের ব্যাপারেও দেখা গেল, সেখানেও সে অত ঢুকতে পারলো না, কারণ অং সান সুচি দেখা যাচ্ছে বারবার সে বেজিংয়ে যাচ্ছে। যত বেশি মানে আন্তর্জাতিক প্রেশার পড়ছে সে বারবার। তো অন্য কথায় বাংলাদেশে একসময় দেখলো যে এটা যদি সমাধান করতে হয় তাহলে আমাকে বেজিংয়েই যেতে হবে এবং চীনের কাছে যেতে হবে। অন্য কথায় মিয়ানমারও গেল চীনের কাছে, বাংলাদেশও চীনের কাছে। এই জায়গায় আমি মনে করি একটা বড় ব্যর্থতা, যেটা বললাম যেটা সুযোগ ছিল দিল্লির, সেটা হাতছাড়া হয়ে গেছে। এখন আর সম্ভব না, কারণ এখন মোটামুটিভাবে চীন বড় একটা নিয়ন্ত্রণ নিয়ে গেছে। সেই দুর্বলতাটা পেয়ে গেছে। এখন এটাকে কাটিয়ে তুলবে কতখানি, কারণ মনে রাখতে হবে জয়শঙ্কর ইজ মোর সিজনড ডিপ্লোম্যাট, কোনো সন্দেহ নেই, ইজ নট আ পলিটিশিয়ান। এবং যেহেতু সে পলিটিশিয়ান না, তার মধ্যে আমরা আশা করব যে ডিপ্লোম্যাসির যেই কি বলা হয় নাট বলস থাকে, মানে ওয়ালির ভাইয়ের, মুন্সি ভাইয়ের দুজন পাশে বসেই আমি বলছি, তারা ভালো জানবেন এবং তারা এটা ব্যবহার করতে পারবেন। সেই জায়গায় আগের যিনি ছিলেন তারা এত ইডিওলজিক্যাল ছিলেন, এত লিমিটেড একটা পলিটিক্যাল গোলের মধ্যে তারা ছিলেন, যার জন্য আমি মনে করি যে এই রোহিঙ্গার ব্যাপারে আমরা এখন আর অত আশা রাখি না। আমাদের আশাটা মূলত হলো এটা আন্তর্জাতিকরণের ব্যাপার। আমরা আইসিসি, আইসিজে এর মধ্যে অলরেডি চলে গেছি এবং একাধিক আবার ওদিকে প্রধানমন্ত্রী চীনেও গেলেন এবং আমি মনে করি যে সেপ্টেম্বর মাসে আরও বড় আকারে প্রেশার বিল্ড করবে বাংলাদেশ কিভাবে সমাধান হতে পারে। আমি মনে করি না যে আমরা এখন দিল্লির দিকে তাকিয়ে আছি
রোহিঙ্গা সমাধানের ব্যাপারে। 22 তারিখ থেকে যেটি হবার কথা সেটি কি হবে বলে মনে করেন মুন্সি ফয়েজ? এটা মুন্সি ভাই ভালো বলতে পারবেন। ৩,৪50 জনের যাবার কথা, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ বলতে পারি না। মানে মিয়ানমার যাই বলে বলুক আমি আপনাকে টেলিফোন করে বলে দিতে পারবো যে হয়েছে। মানে তাদের কথার উপর তবে কোনো ভরসা করা যায় না। তাদের কথায় ভরসা করা যায় না, তবে যারা এটার সাথে যুক্ত আছে, বাংলাদেশ, মিয়ানমার, চীন, সবারই কিন্তু স্বার্থ যে কিছু হোক। সুতরাং হওয়ার চেষ্টাটা হবে। শেষ পর্যন্ত এখানে অন্য আরেকটা পক্ষ আছে যে যাদের কথা একটু আগে আলোচনা, এমনি আমাদের ব্যক্তিগত আলোচনায় আসছিল, যে এখানে আন্তর্জাতিক কিছু এনজিওস বা গভর্নমেন্টাল অর্গানাইজেশনও আছে, আন্তর্জাতিক, সবাই মিলে তাদের মধ্যে অনেকে আছে যে তারা এখানে যতক্ষণ পর্যন্ত একেবারে ডেফিনিট হবে না যে এরা স্বেচ্ছায় যাচ্ছে, ততক্ষণ তারা বাদ সাধবার একটা সম্ভাবনা সমস্যা আছে। জিয়ে রাখবার একটা চেষ্টা করবেন, মাননীয় সেটা আমি প্রধানমন্ত্রী ওইভাবে বলছিলেন দেখি এই না, বিষয়ে। কিন্তু তাদের একটা দায়িত্ব আছে যে যাতে স্বেচ্ছায় যাচ্ছে এটা নিশ্চিত করা। তো সেটা নিশ্চিত করবার ব্যাপারে তারা হয়তো আরো শক্ত অবস্থান নিতে পারে, কিন্তু তার ফলে যে আমরা থেমে থাকবো এটা আমি বলবো না। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু আমি বারবার মনে করি যে যতই যাক, 10 জন যাক, 50 জন যাক, 5,000, 5 লাখ যাক, কিন্তু একটা আন্তর্জাতিক সংশ্লেষ থাকতেই হবে টু গ্যারান্টি, এদেরকে নিশ্চিত করা যে তারা নিরাপদ থাকবে এবং তাদের অধিকার সমূহ তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। কিন্তু এই যে অধিকারের জায়গায় রোহিঙ্গারা তো চেয়েছিল তাদের নাগরিকত্ব। আমাদের পক্ষ থেকে আমরা সবসময় বলতে থাকতে হবে, সরকারিভাবে, বেসরকারিভাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, কারণ এটা ছাড়া সাস্টেইনেবল বা স্থায়ী সমাধান সম্ভব। রোহিঙ্গারা চাইছে নাগরিকত্ব না পেলে তারা যাবে না, মিয়ানমার নাগরিকত্ব দেবে না, আবার বলছে স্বেচ্ছায় যেতে হবে। সেটা কি সম্ভব তাহলে? এটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার বলা যেতে পারে, তবে আমি ডিটেলড কথাবার্তা বলা হয়েছে এখানে, অনেক বেশি আমরা বলে আলাপ করেছি আমার দুই সহযোগী। এখানে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে চীনের কথা এসেছে, রাইটলি সো, যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে 1-on-1 মিটিং হয়েছে, যেটা গতকালের যে আমাদের ক্যাবিনেট মিটিংয়ের পরে ক্যাবিনেট সেক্রেটারি এই প্রথমবারের মতো এটা প্রকাশিত হলো অফিসিয়ালি। তো আমরা অনেকে জানতাম যে মিটিং হয়েছে, এবং পরবর্তীতে যে মিটিংটা হলো ডেলিগেশন নিয়ে, সেখানে এসব কথা ওঠে নেই। প্রেসিডেন্ট শি জিনপিং বলছেন নিজে প্রধানমন্ত্রীকে, যেটা আমরা দেখব যে আমি অতি সত্বরে আমার ফরমেশে যাবে সেখানে, এবং একটা সমাধান হবে, আই উইল মেক শিওর যেটা সমাধান একটা হয়। তিনি এটাও বলেছেন একটু সময় লাগবে কিন্তু সমাধান হবে। তার মানে আমরা একটা আশা রাখতেই পারি। অ্যাবসলিউটলি। পররাষ্ট্রমন্ত্রী দুবার গিয়েছেন, তিনি আবারও যাবেন। কাজেই আমি এত কথা না বলে বলবো যে সমাধান হবে, আশা পেয়েছি আমরা। কাজে একটা ব্যাপারে আমি একমত যে ভারতের যে, ধন্যবাদ, শেষ করতেই হবে। ডক্টর ওয়ালিউর রহমান, ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং মুন্সি ফয়েজ আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। শেষ করছি এই পর্ব। পরবর্তী পর্বে ঈদ যাত্রায় ভোগান্তি কেন, এ বিষয় নিয়ে ফিরছি, থাকুন সাথেই।